কর্মজীবী নারীকে নিয়ে মন্তব্য করায় মধ্যরাতে জামাতের আমিরকে কঠিন গণধুলাই। এইদিকে সকালেই সেনাপ্রধান ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। রাজনৈতিক অঙ্গন যখন উত্তপ্ত, ঠিক সেই মুহূর্তে জামাত ইসলামের আমিরের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এবং নারী নেতৃত্ব নিয়ে দলটির অবস্থান নতুন করে এক জাতীয় আদর্শিক বিতর্কের জন্ম দিয়েছে। জামাত আমিরের নারী বিদ্বেষী পোস্টের 9 ঘন্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? সেটা আমার মনে হয় যে এ যাবৎ পর্যন্ত গত 17-18 মাসে জামাতের এতটা খারাপ অবস্থা কখনো হয়নি। দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আবারও বলতাছি, জামাতের আমির কঠিনভাবে গণধুলাই খাচ্ছেন। জামাতের আমির কঠিনভাবে বিপদের মধ্যে পড়ে গেছেন নারীকে নিয়ে মন্তব্য করায়। কর্মজীবী নারীকে নিয়ে মন্তব্য করার কারণে জামাতের আমিরের শেষ রক্ষা হচ্ছে না। প্রিয় দর্শক, ইতিমধ্যেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশন নিয়েছেন সকালেই, আর এইদিকে মধ্যরাতে জামাতের আমির কঠিন গণধুলাই খেয়েছে। দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। গত কয়েক ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব নিয়ে ঝড় বয়ে যাচ্ছে, দেখা দিয়েছে বিতর্ক। 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রাককালে রাজনৈতিক অঙ্গন যখন উত্তপ্ত, ঠিক সেই মুহূর্তে জামাত ইসলামের আমিরের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এবং নারী নেতৃত্ব নিয়ে দলটির অবস্থান নতুন করে এক জাতীয় আদর্শিক বিতর্কের জন্ম দিয়েছে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্ট নিয়ে তুমুল শোরগোলের মধ্যে তিনি ও তার দল জানিয়েছেন ওই অ্যাকাউন্টটি শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং সেই সময়ের মধ্যেই ওই পোস্টটি করা হয়েছে। জামাত ইসলামী বলছে ওই পোস্টটি তারা করেননি, বরং বিষয়টি তাদের দৃষ্টিতে পড়ার পর তারা মাত্র 45 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছিলেন। তবে এই পোস্টটি নিয়ে সারা দেশে তুমুল সমালোচনা দেখা দিয়েছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, আইডি হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার পর আবার আইডি নিয়ন্ত্রণ ফিরে পাবার যে দাবি জামাত ইসলামী করেছে তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, আদৌ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল কিনা, হলে এত তাড়াতাড়ি কিভাবে উদ্ধার হলো। রাজনীতির মাঠে জামাতের এক সময়ের মিত্র বিএনপি 9 ঘন্টা পর আইডি হ্যাকের দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। ওই পোস্টে কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ করে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। সামাজিক মাধ্যমে এ নিয়ে অনেকের সমালোচনার মুখে পড়েছেন জামাতের আমির। বিকেলে নির্বাচন কমিশনের সংগঠনটির নারী প্রতিনিধিরা দাবি করেছেন, ইসলামিক দল হিসেবে জামাতের শীর্ষ নেতৃত্বে নারীদের দেখা যাবে না। যেমনটা কয়েকদিন আগে জামাতের আমির আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করে বলেছিলেন, দেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব নারীর হাতে থাকা ইসলাম ধর্ম অনুমোদন দেয় না। প্রশ্ন হলো, জামাতের এই দাবি ইসলামের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য? মুসলিম সালতানাতের ইতিহাসে 17 জন মুসলিম রানী আছেন যারা কোনো রাজার অলংকার মার্কা রানী ছিলেন না। তারা ছিলেন সার্বভৌম শাসন ক্ষমতার অধিকারী। তাদের অনেকের নামে মাওলানারা মসজিদে খুতবা দিতেন। তাদের কারো কারো নিজের নামে মুদ্রাও ছিল। এমনকি ওই সময় খলিফারা কোনো নারী নেতৃত্ব হারাম বয়ানে বিশ্বাস করেননি। বিস্তারিত জানতে চলুন যাচাই বিশ্লেষণে। যে পোস্টে নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সেটি 31শে জানুয়ারি বিকেলে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে করা হয়। পোস্টটিতে নারীদের সামাজিক অংশগ্রহণ এবং আধুনিক কর্মপরিবেশ নিয়ে অত্যন্ত কঠোর ও রক্ষণশীল মন্তব্য করা হয়। পোস্টের ভাষ্য অনুযায়ী, আধুনিকতার দোহাই দিয়ে নারীদের যখন ঘরের বাইরে আনা হয় তখন তারা মূলত শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তার অভাবের সম্মুখীন হয়। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে পোস্টের একটি সুনির্দিষ্ট বাক্য, যেখানে বলা হয়েছিল জামাত বিশ্বাস করে যখন আধুনিকতার নামে নারীদের ঘর থেকে বের করে আনা হয় তখন তারা শোষণ, নৈতিক পতন ও নিরাপত্তাহীনতার শিকার হয়। এটি প্রস্টিটিউশন বা দেহ ব্যবসার একটি ভিন্ন রূপ ছাড়া আর কিছুই নয়। পোস্টটিতে আরো দাবি করা হয়েছে, নারীর প্রশ্নে জামাতের অবস্থান বিভ্রান্তিকর বা অনুশোচনামূলক নয়, এটা নীতিগত। জামাত ইসলামী মনে করে না নারীদের নেতৃত্বে আসা উচিত। জামাতে এটা অসম্ভব, আল্লাহ এটা অনুমোদন করেন না। মুহূর্তের মধ্যে এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়। এই উগ্র ও অবমাননাকর ভাষা ব্যবহারের ফলে সুশীল সমাজ, নারী অধিকার কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে তাৎক্ষণিক ও তীব্র ক্ষোভের সঞ্চার হয়। বিশেষ করে দেহ ব্যবসার সাথে কর্মজীবী নারীদের তুলনা করাকে বাংলাদেশের প্রগতিশীল সমাজ অত্যন্ত অসম্মানজনক হিসেবে বিবেচনা করে। পরে মধ্যরাতে জামাত ওই অ্যাকাউন্ট থেকে জানায় যে দলটির আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। শনিবার রাত 12:40 জামাত ইসলামের ভেরিফাইড পাতায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামাত জানায়, অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে আমিরের জামাতের এক্স অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পোস্ট বা কন্টেন্ট আমিরের জামাতের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বিষয়টি নিয়ে শনিবার মধ্যরাতে হাতিরঝিল থানায় জিডি করেছে জামাত। জিডিতে শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাক করে নারী অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
রবিবার দুপুরে দলটির পক্ষ থেকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে এহসানুল মাহবুব জুবাইর বলেছেন, তাদের দলের আমিরের এক্স অ্যাকাউন্ট ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা হ্যাক করেছে, এগুলোর সাথে বিশেষ দল ও তাদের সাইবার টিমের কিছু লোক জড়িত রয়েছে বলে তারা মনে করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রাষ্ট্রপতির কার্যালয়ের একজন সরকারি কর্মকর্তার ইমেল ব্যবহার করে এই সমস্যা তৈরি করা হয়েছে। হতে পারে ওই কর্মকর্তাও ভিকটিম। তবে সামাজিক মাধ্যমে অনেকেই 45 মিনিটের মধ্যে হ্যাক হওয়া এক্স অ্যাকাউন্ট পুনরুদ্ধার নিয়ে প্রশ্ন তুলেছেন। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, 4:37 মিনিটে আমিরের এক্স হ্যান্ডেল থেকে বিতর্কিত পোস্টটি করা হয়েছে, যেটা তারা বুঝতে পারেন 4:55 মিনিটে, কিন্তু সেই তথ্যটি তারা আনুষ্ঠানিকভাবে জানান রাত 1টায়, আর ভোর 3:30টায় জিডি করেন। বিএনপির পক্ষ থেকেও এক সংবাদ সম্মেলনে এই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেছেন, সঙ্গত কারণে প্রশ্ন ওঠে, নারী বিদ্বেষী পোস্টের প্রায় 9 ঘন্টা পর সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। বিবিসি বাংলা বিষয়টি নিয়ে কথা বলেছেন সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার সাথে, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কাজ করছেন। তানভীর হাসান জোহা বিবিসি বাংলাকে বলেছেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভারি প্রক্রিয়া সাধারণত কয়েকটি টাইম স্লটে ভাগ করে এগোয় এবং প্রতিটি ধাপে আলাদা সময় লাগে। 24 থেকে 72 ঘন্টার মধ্যে ব্যবহারকারীর পরিচয়, ইমেল অ্যাক্সেস ও সিকিউরিটি তথ্য যাচাই হয়। সব ঠিক থাকলে অ্যাকাউন্ট ফেরত আসে। গবেষক মাহতাব উদ্দিনের মতে, হ্যাকড অ্যাকাউন্ট সাধারণত হ্যাকাররা নিজেদের দখলে রাখে এবং পাসওয়ার্ড পরিবর্তন করে দেয়, কিন্তু জামাত নিজেই পাসওয়ার্ড পরিবর্তন করে নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেছে, যা প্রমাণ করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ আসলে তাদের হাতেই ছিল। বিএনপি প্রশ্ন তুলেছে যে, আমিরের ফেসবুক পেজ এবং দলের অন্যান্য সক্রিয় প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও কেন তাৎক্ষণিকভাবে হ্যাকিং এর সতর্কতা জারি করা হলো না। এছাড়া পোস্টের ভাষা ও অন্তর্নিহিত দর্শন আমিরের সাম্প্রতিক আল জাজিরা সাক্ষাৎকারের সাথে অনেকাংশে মিলে যাওয়ায় অনেকেই মনে করছেন, তীব্র প্রতিক্রিয়ার মুখে দলটি এই সেফ এক্সিট হিসেবে হ্যাকিং এর কথা বলেছে। দর্শক, এক্স হ্যান্ডেল বিতর্কের মাত্র কয়েকদিন আগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় ডক্টর শফিকুর রহমানের একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রচারিত হয়, যার শিরোনাম ছিল বাংলাদেশ ইলেকশনস, দ্য রিসার্জেন্স অব জামাত ইসলামী। এই সাক্ষাৎকারে সাংবাদিক শ্রেণীবাসন জৈন যখন নারী নেতৃত্ব সম্পর্কে প্রশ্ন করেন, তখন আমিরের উত্তরগুলো ছিল বেশ রক্ষণশীল। ওই সাক্ষাৎকারে জামাতের আমির বলেছিলেন, কোনো নারী কখনোই জামাত ইসলামের আমির বা প্রধান হতে পারবেন না। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, আল্লাহ নারী ও পুরুষকে সমানভাবে তৈরি করেন এবং তাদের সত্তা ভিন্ন। তার যুক্তি অনুযায়ী, যেহেতু নারীদের এই শারীরিক সীমাবদ্ধতা আছে, তাই তারা রাষ্ট্রের বা দলের সর্বোচ্চ গুরুদায়িত্ব পালনে অক্ষম। 1 ফেব্রুয়ারি জামাতের নারী নেত্রী হাবিবা আক্তার চৌধুরীও নির্বাচন কমিশনে সাংবাদিকদের একই কথা বলেছেন। তিনি দাবি করেন, পবিত্র কোরআনে বলা হয়েছে, পুরুষ হচ্ছে নারীদের পরিচালক, এটি কোরআনের নির্দেশ এবং ফরজ। সেই হিসেবে কোনো ইসলামী সংগঠনে নারীরা শীর্ষ নেতৃত্বে আসতে পারে না। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, জামাত ইসলামী নারী নেতৃত্ব নিয়ে ইসলামী বিধানের ভুল ব্যাখ্যা দিচ্ছে। জামাতের নারী নেত্রী যে দাবি করেছেন, সেটি একটি বিতর্কিত হাদিসের উপর ভিত্তি করে। হাদিসটি হলো, সেই জাতি কখনোই সফল হবে না যারা তাদের দায়িত্বভার একজন নারীর হাতে ন্যস্ত করে। হাদিসটি আবু বাকরা বর্ণিত একটি হাদিস। দর্শক, এই হাদিসটির একমাত্র বর্ণনাকারী আবু বাকরা। ঐতিহাসিক তথ্য অনুযায়ী হযরত ওমর তাকে মিথ্যার সাক্ষ্য দেওয়ার অপরাধে বেত্রাঘাত করেছিলেন এবং পরবর্তীতে তার সাক্ষ্য গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। ফলে অনেক স্কলার হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন। আবু বাকরা এই হাদিসে বলেছিলেন, উটবা জামাল যুদ্ধের পর যে যুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন হযরত আয়েশা, আর সে যুদ্ধে বাকরা নিজেও অংশ নিয়েছিলেন। ডক্টর ফাতিমা মেনিসের মতে গবেষকরা এই হাদিসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আধুনিক যুগের প্রখ্যাত আলেম ইউসুফ আল কারাদাভি ফতোয়া দিয়েছেন, বর্তমানে সাংবিধানিক এবং সংসদীয় ব্যবস্থায় নারীরা সংসদ সদস্য, মন্ত্রী এবং ক্ষেত্র বিশেষে রাষ্ট্রপ্রধান হতে বাধা নেই। দর্শক, পাকিস্তান আমলে 1964 সালে দৈনিক আজাদে রাষ্ট্রপ্রধানের পদে মহিলা নির্বাচন জায়েজ, দর্শন আলিমের বিবৃতি শীর্ষক একটি খবর প্রকাশিত হয়েছিল। সেই খবরে ভারতবর্ষের বিখ্যাত আলেম মাওলানা আশরাফ আলী থানভী বলেছিলেন, কোরআনে আছে, শাসিকা বিলকিসের মুসলমান হবার পর তার রাষ্ট্রাধিকার কেড়ে নেবার কোনো প্রমাণ নেই, বরং তার রাজ্য যে আগের মতোই বহাল ছিল, ইতিহাসে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। বিলকিসের রাজত্বে ও রাজ্য শাসন পদ্ধতির প্রতি কোরআনে কোনরূপ অবজ্ঞা বা অসমর্থন জ্ঞাপন করা হয়নি। দর্শক, মুসলিম সালতানাতের ইতিহাসে 17 জন মুসলিম রানীর কথা জানা যায়, যারা ছিলেন সার্বভৌম শাসন ক্ষমতার অধিকারী। তাদের অনেকের নামে মাওলানারা মসজিদে খুতবা দিতেন। তাদের কারো কারো নিজের নামে মুদ্রাও ছিল। এদের মধ্যে ভারতবর্ষের সুলতান ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া, ইরানের রানী তুর্কান খাতুন, মালদ্বীপের সুলতানা খাদিজা, মরিয়াম ও ফাতিমা, ইয়েমেনের রানী আসমা ও রানী আরোয়া, মিশরের রানী সাজারাত আল দুরের কথা সবাই জানে। সঙ্গে জামাল বা উটের যুদ্ধে হযরত আয়েশা এক বিশাল বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। ইসলামী স্কলাররা মনে করেন, যারা ইসলামের নারী নেতৃত্ব হারাম বলে ফতোয়া দেয়, তারা সূরা আন-নিসা 34 নম্বর আয়াতের কথা বলেন, যেখানে বলা হয়েছে, পুরুষরা নারীদের উপর দায়িত্বশীল বা কাওয়ামুন। অনেক তাফসীর কারক কাওয়াম শব্দটিকে নেতা বা শাসক হিসেবে অনুবাদ করেছেন। অথচ সূরা আত-তাওবায়ের 71 নম্বর আয়াতে মুমিন নারী ও পুরুষদের একে অপরের আউলিয়া বা বন্ধু ও অভিভাবক হিসেবে বর্ণনা করা হয়েছে, যা রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সমান অংশীদারিত্বের ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা মনে করছেন, জামাত ইসলামের আমিরের এক্স হ্যান্ডেল বিতর্ক এবং আল জাজিরা দেয়া বক্তব্য কেবল একটি ধর্মীয় বিতর্ক নয়, বরং এটি বাংলাদেশের আগামী নির্বাচনে রাজনৈতিক সমীকরণকেও প্রভাবিত করতে পারে। জামাতের এই অবস্থান দলটির মধ্যে এক ধরনের আদর্শিক দ্বন্দ্ব তৈরি করেছে। একদিকে তারা জুলাই সনদ ও আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলছে, অন্যদিকে দল ও দেশের শীর্ষ পর্যায়ে নারী নেতৃত্বকে অযোগ্য বলছে। ইসলামের নারী নেতৃত্ব হারাম বা অসম্ভব, এই দাবির কোনো অকাট্য ভিত্তি কোরআন বা সুন্নাতে নেই, বরং রাসূল ও খলিফাদের আমলে নারীদের প্রশাসনিক ক্ষমতায়ন এবং দিল্লির সালতানাতে সুলতানা রাজিয়ার শাসন প্রমাণ করে যে, মুসলিম উম্মাহ নারী নেতৃত্বকে সবসময়
ইতিবাচকভাবে গ্রহণ করেছে। জামাতের আমির যে মাতৃত্ব ও জীববিজ্ঞানের দোহাই দিয়েছেন তা মূলত পিতৃতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ, যা আধুনিক বিজ্ঞানেও টেকে না। একজন নারী মা হয়েও যেভাবে সফলভাবে সংসার চালান, সেভাবে তিনি রাষ্ট্র চালাতে পারেন, যা রানী বিলকিস বা আরওয়া আল সুলাইহিরা। দুইটা শিরোনাম বলি, গুরুত্বপূর্ণ বিষয়। জামাত বলছে শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। দ্বিতীয়টা হচ্ছে জামাত আমিরের নারী বিদ্বেষী পোস্টের 9 ঘন্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। কালকে আমি এটা নিয়ে মানে কোনো ভিডিও করতে চাইনি, যেমন ভিডিও করতে চাইনি শফিকুর রহমান একজন দুঃখী মহিলা এসে তাকে জড়ায় ধরছে, সেইটাকে আমি কোনোভাবে আপত্তিকর যেমন মনে করি না, তেমনি উনি ওনার এক্স অ্যাকাউন্টে মানে কি বলছে নারী বিদ্বেষী। এক জরুরি সংবাদ সম্মেলনে এহসানুল কবির জুবায়ের প্রেস সেক্রেটারি তিনি বলছেন জামাতের ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা হ্যাক করেছে, জামাতের তথ্য প্রযুক্তি দলের বিষয়ে খোঁজখবর নিচ্ছে, কারা এই কাজ করেছে সেটি জানার চেষ্টা করছে। যারা জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে তারা কয়েকদিন ধরে এই প্রস্তুতি নিচ্ছে বলে জানান। তিনি বলছেন এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে তার কিছু খারাপ এবং আপত্তিকর পোস্ট দিয়েছে। এতে বোঝা যায় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, অর্থাৎ বিএনপির দিকে হয়তো নজর। কিছু লোক তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে। জামাতের আশঙ্কা এই কাজের সঙ্গে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এর সঙ্গে জড়িত, তবে কোনো দল এই কাজ করছে সে বিষয়ে কারোর নাম তিনি বলেননি। অন্যদিকে যেটা বিএনপি বলছে, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলছেন জামাত ইসলামীর আমিরের এক্সে পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া দাবি করা নিয়ে সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে। নারী বিদ্বেষী পোস্টের 9 ঘন্টা পর সমালোচনা মুখে দিবাগত রাত 1টার দিকে 12:40 আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলছেন। আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম এবং প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, যাতে বিভ্রান্তি না ছড়ায়, সবাই সতর্ক থাকতে পারে। কিন্তু এখানে দেখা গেল জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে হ্যাকের দাবি তোলা হয়েছে। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে এই দাবির কতটা বিশ্বাসযোগ্য। এমনকি উক্ত সময়ের মধ্যে জামাত আমিরের ফেসবুক অ্যাকাউন্টে অনেক পোস্ট করা হয়েছে, যার মধ্যে আমরা তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো পোস্ট দেখতে পাইনি। এখানে দুইটা বিষয়, এটা সত্য আমরা হ্যাক হয়ে গেলে সাথে সাথেই এটা রিপোর্ট করি, আর উনি যেহেতু গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি, আর যেই নারী বিদ্বেষ অর্থাৎ নারী অধিকার নিয়ে বারবার জামাতকে প্রশ্ন তোলা হচ্ছে যে তাদের নারী নীতি কি হবে, কেন তাদের মানে এমপি পদে একজন প্রার্থীও নেই, সেরকম সময় নারী বিদ্বেষী এই পোস্টটা তার পুরনো অ্যাকাউন্ট থেকে হ্যাক করা হয়েছে। এটা হতে পারে, নাও হতে পারে, তবে আমি কিন্তু এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না। কারণ সেখানে কি লেখা হলো না হলো তার চেয়ে বড় কথা হলো যে সাম্প্রতিক সময় ওই যে জামাতের আমির পদে নারী সম্ভব না, এই কথা থেকেই বোঝা যায় যে নারীর অধিকার নিয়ে তাদের একটা রক্ষণশীল মনোভাব আছে। অর্থাৎ নারীকে তারা একটা পর্যায় পর্যন্ত রাখতে চায়, কিন্তু উপর পর্যায়ে রাখতে চায় না। যেমন ধরেন বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে তারা নারী একজন প্রধানমন্ত্রী হোক, কোনো আপত্তি নেই, এটা নারী পুরুষের কোনো ব্যবধানই নেই, এটা নিয়ে কেউ প্রশ্নও তোলে না। কিন্তু জামাতকে কেন বলে? জামাতকে বলে এই কারণে জামাত একটা ইসলামী দল, তাই ইসলামী আদর্শ বা স্টেটসে ওই কোনো নারী মানে প্রধান হয় না। সৌদি আরব বলেন, কাতার বলেন, কোথাও হয়নি, আফগানিস্তান কোনো জায়গায় হয়নি, সুতরাং বাংলাদেশেও হবে না। অথচ তারা গণতান্ত্রিক আদর্শ বলছে তারা মুখে যে আমরা গণতান্ত্রিক কাঠামোতে বিশ্বাস করি। তাহলে এই কাঠামোতে বিশ্বাস করলে কেন নারী প্রধানমন্ত্রী হবে না? নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা মন্ত্রী সবার শপথ করেছে, তাই না? তো এখন কেন করবে না? এগুলি নিয়ে বিতর্কের মধ্যে যখন নাকি এরকম একটা পোস্ট আসলো, তখন এটাকে যদি উড়ায়ও দিই নারী নীতি নিয়ে বা নারী অধিকার নিয়ে, যে আমাদের অবস্থানটা কি আসলে পরিষ্কার না, এটি হচ্ছে আমার কাছে মুখ্য বিষয়। দর্শক, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে আদতে হচ্ছেটাকে এক্স হ্যান্ডেলে সাবেক যেটা টুইটার, সেখানে একটা পোস্ট, সেই পোস্টকে ঘিরে আজকে বিকেল থেকে যা শুরু হয়েছে সেটা আমার মনে হয় যে এ যাবৎ পর্যন্ত গত 17-18 মাসে জামাতের এতটা খারাপ অবস্থা কখনো হয়নি। একটা পোস্ট যেখানে নারীদের সম্পর্কে খুবই বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, সেটা যখন ছড়িয়ে পড়লো তখন সারা দেশে বহু জায়গায় আমরা দেখলাম ঝাড়ু মিছিল হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর বিক্ষোভ মিছিল হচ্ছে, রাজু ভাস্কর্যে প্রতিবাদ মিছিল হচ্ছে, বিএনপি এটার প্রতিবাদ করছে, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল মিছিল করেছে এটার বিরুদ্ধে, সারা দেশে বিভিন্ন জায়গায় ঝাড়ু মিছিল হয়েছে, মিরপুরে জামাতের মিছিল চলমান অবস্থায় তার পাশে মহিলারা ঝাড়ু মিছিল করেছে, জামাতের মিছিলকে ঝাড়ু মিছিল দেখিয়েছে। এই ব্যাপারগুলো কেন হচ্ছে, আদতে ভেতরের খবরটা কি? জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে এক্স হ্যান্ডেল জামাতের আমিরের যেটা সেটা হ্যাক করা হয়েছে, কিন্তু বিএনপির তরফ থেকে এবং অন্যান্য তরফ থেকে ব্যাপারটাকে অস্বীকার করা হচ্ছে। আবার জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে একটি রাজনৈতিক দল এটা পরিকল্পনা করেছে এবং এর ফায়দা লোটার জন্য তারা সাথে সাথে মাঠে লোকজনকে নামিয়ে দিয়েছে। শুধুমাত্র বাংলাদেশে এই খবরটা সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক পরিসরেও চলে গেছে এই খবরটা। আন্তর্জাতিক অন্তত দুটো গণমাধ্যমের খবর নিয়ে এবং বাংলাদেশে কি হচ্ছে সে সকল বিষয়ে জামাতের বক্তব্য এবং কেন এই বক্তব্যটাকে গ্রহণযোগ্য হিসেবে ভাবছেন মানুষ, সেগুলোর যুক্তি কি, চলুন একটু বিশ্লেষণ করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম জামাতের আমিরকে নিয়ে যা হচ্ছে সেটা আমার মনে হয় যে গত 17-18 মাসে শেখ হাসিনা সরকার পতনের পরে জামাতের এত দুঃসময়ে আর যায়নি। এক্স হ্যান্ডেলের একটা পোস্টকে কেন্দ্র করে জামাতের আমিরের মান সম্মান নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে, কিন্তু জামাতের পক্ষ থেকে সেটা অস্বীকার করা হচ্ছে। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক শ্রোতা, সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে? দর্শক, আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।